হ্যাঁ, তা সেদিন সকালবেলাতেই কাণ্ডটা ঘটেছিল। একটা থার্ড ক্লাস ঘোড়ার গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। কাশি সদর দরজাটা খুলেছিল, আর কথা নেই বার্তা নেই, হঠাৎই আত্মীয় এসে হাজির। ওই দূর সম্পর্কের আত্মীয়। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল মাকে, মা, কে ওরা? মা বলেছিল, তোর দূর সম্পর্কের কাকা হয়। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। আসুন শুনে নি আজকের পর্ব। তা মা বলেছিলেন, এটা তোমার সম্পর্কে কাকাবাবু হন, এনাকে প্রণাম করো। আর কথাটা শুনে দীপুর দিকে পাটা বাড়িয়ে দিলে সন্তোষ কাকা। দীপু সেই কাকাবাবুর কাদা ধুলো মাখা পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সন্তোষ বললে, বাহ, বেশ দিব্যি ছেলে তোমার বৌদি। সেই 2 মাস বয়সে দেখেছিলুম, আর আজ দেখলুম। মা বললে, হ্যাঁ, আশীর্বাদ করো ঠাকুরপো, যেন ওকে সুস্থ রেখে যেতে পারি আমি। বেশ ছেলে তোমার। তা কি নাম তোমার বাবা? মা বললে, মনে আছে সেই জমিদার বাড়ির নাতি হলো, তার নাম রেখেছিল দীপঙ্কর, তাই আমার ছেলেরও নাম রেখেছি দীপঙ্কর। এখন রেলে চাকরি করছে। বাহ বাবা বাবা, তা কত মাইনে পাচ্ছে এখন? সন্তোষ এতক্ষণে পা দুটো গুটিয়ে নিলে। এতক্ষণে দীপঙ্করের আপাত মস্তক ভালো করে দেখে নিলে আরেকবার। সেই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া বৌদির এমন সোনার চাঁদ ছেলে হবে, তা যেন কল্পনাও করতে পারেনি সন্তোষ কাকা। শুনেছিল ছেলে চাকরি হয়েছে, কোনো এক ব্রাহ্মণের বাড়িতে দাসী বৃত্তি করে ছেলেকে মানুষ করছে বৌদি, আর সেই ছেলের সম্বন্ধে খোঁজ খবর নিতেই সে এসেছিল। কিন্তু সেই ছেলেই যে এমন কেষ্টবিষ্ট হয়েছে তা রসুলপুরের সন্তোষ বিহারী মজুমদারের জানবার কথা নয়। তা ভালোই হলো বৌদি, দেখো দেখিনি কাণ্ড। আমি ক্ষীরির পাত্তরের জন্য হিল্লি দিল্লি খুঁজে বেড়াচ্ছি, আর এদিকে তোমার ছেলেই তো রয়েছে, তা মাথায় ঢোকেনি। যাও বাবা যাও, আপিসে যাও, দেরি করো না। চাকরি হলো গিয়ে লক্ষ্মী, লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। গায়ের লোক ক্ষীরির কপাল দেখে একেবারে চমকে উঠবে। এমন জামাই গায়ে কারোর হয়নি বৌদি। দীপঙ্কর ততক্ষণে সদর দরজা দিয়ে রাস্তায় গিয়ে পড়েছে। সন্তোষ বললে, বুঝলে বৌদি, কোথায় গেলে তুমি? ও বৌদি, এই দেখ তো ক্ষীরি, তো জ্যাঠাইমা কোথায় গেল? মা তখন রান্নাঘরে গিয়ে উনুনে হাঁড়িতে নতুন করে ভাত চড়াচ্ছে। ক্ষীরির ওপর নির্ভর না করে সন্তোষ কাকা নিজেই রান্নাঘরের কাছে গিয়ে বললে, বৌদি কোথায় গো, রান্নাঘরে নাকি? এই যে ঠাকুরপো। সন্তোষ বললে, আমি ঠিকই করে ফেললাম বৌদি, ও তোমার ছেলেকেই আমি জামাই করব। এমন পাত্র থাকতে আমি কিনা ক্ষীরের বিয়ের জন্য কাহা কাহা ঘুরে বেড়াচ্ছি। মা রান্নাঘর থেকে বললে, তুমি চানটা করে নাও ঠাকুরপো, চৌবাচ্চায় জল আছে। সে হবে ক্ষণ, আগে একটু মুড়ি খাই। ও মুড়ি খেতে খেতে তেল মাখবো ক্ষণ। ক্ষীরি, ক্ষীরি, কোথায় গেলি রে? এদিকে আয় না। মুড়ি খাবি তো এদিকে আয় না রে। নে, আঁচলটা ফাঁক কর। তা শুধু মুড়ি নয়, মুড়ির সঙ্গে নারকোল কোড়া, কাঁচা লঙ্কা সবই এলো। তারপর স্নান, আর তারপর আরেক প্রস্ত খাওয়া, আরেক প্রস্ত গল্প। সন্তোষ বললে, উহ, এতদিনে ভাবনাটা চুকলো। জানলে বৌদি, আজ একটু পেট ভরে ঘুমোতে পারবো। তারপর একটু থেমে বললে, তোমারও ভাবনা চুকলো বৌদি, তোমাকেও আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। দীপুর আপিসের ভাত আর দিতে হবে না। কি রে ক্ষীরি, পারবি না?
আপিসের ভাত দিতে পারবি না? ক্ষীরি আর পারলে না, বললে, বাবা তুমি থামো তো। সন্তোষ অবাক হয়ে গেল, বললে, কেন রে, কি বলছিস তুই? থামবো কেন? এমন বর পাবি নাকি তুই রসুলপুরে? দেখবি কলকাতার জল গায়ে পড়লে তোর রং কেমন বেরোয় গায়ে। বৌদির মতন এমন শাশুড়ি অনেক তপস্যা করলে তবে মানুষে পায়। মা বললে, সেই সব কথা পরে হবে কোন সন্তোষ, আজ তো তুমি আছো। সন্তোষ বললে, আমি আর কোথায় যাব বৌদি, আমার কোন চুলোই বা যাবার জায়গা আছে? ওই মেয়ের বিয়ে দিয়ে আমি জামাইয়ের এখানেই পড়ে থাকবো। তা আমাকে দুটো খেতে দেবে না তোমার ছেলে? দুপুরবেলা এই নতুন পাড়ায় একটু শব্দ বেশি হয়। ঈশ্বর গাঙ্গুলি লেনের চেয়ে একটু বেশি শব্দ। হুসুস করতে করতে ট্রেন আসে, মালগাড়ি আসে, ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায় আকাশ। উঠোনে তারে কাপড় শুকোতে দিলে কয়লার গুঁড়োয় ভর্তি হয়ে যায়। তখন ঠিকেছি বাসন মাজতে আসে। কাশি তখন আবার ঘরদোর ঝাড় দিতে বসে। ছেলে আসবে কখন তার ঠিক থাকে না। চাকরিতে মাইনে বাড়ার পর থেকেই ছেলের বাড়ি ফিরতে দেরি হয়। কোনোদিন না কোনোদিন রাত 10টা, আর মা ততক্ষণে ভাত আগলে বসে থাকে। আস্তে আস্তে পাড়া নিরিবিলি হয়ে আসে, আর তখন মশা ভনভন করে চারিদিকে। হঠাৎ হয়তো একটা রেলগাড়ি সেচ দিতে দিতে ছুটে আসে স্টেশনের দিকে, আর সমস্ত বাড়িটা তখন থরথর করে কাঁপতে থাকে। দুপুরবেলা সন্তোষ খালি মেঝের ওপরেই নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। অদ্ভুত তার নাক ডাকা। কাশি যে কাশি ছোট ছেলে এতটুকু, সেও তার নাক ডাকার বহর দেখে হেসে ফেললে। মা খুব বকুনি দিলে এক চোট, বললে, হাসছিস কেন রে, হাসছিস কেন? তোর নাক ডাকে না নাকি তুই একেবারে মহাপুরুষ হয়ে জন্মেছিস? ক্ষীরি কুণ্ঠিত গলায় বললে, বাবাকে ডেকে দেবো জ্যাঠাইমা? কেন? ডাকবে কেন মা? কাল সারা রাত ঘুম হয়নি, একটু ঘুমোন না। ক্ষীরি বললে, না বড় নাক ডাকছে কি না তাই। তা নাক ডাকলেই বা, বুড়ো মানুষ হলে অমন একটু নাক ডাকে, তাতে কি হয়েছে? তুমি একটু গড়িয়ে নাও না, তুমিও তো বাছা রাত জেগেই এসেছ, ঘুমাও না একটু। আপনি শোবেন না জ্যাঠাইমা? তা আমি শুলে যদি তুমি শও তাহলে আমি শুচ্ছি। শুলে কি আমার চলে বাছা? এক্ষুনি কলে জল আসবে, আর একটু যদি না দেখি রান্নার জল আর ধরা হবে না, ঠিকে ঝি এসে ফিরে যাবে। সংসার করা কি আর কম জ্বালা মা? বলতে বলতে মা মেঝের ওপর গড়িয়ে পড়ল, বলে, তুমি ওই মা দুটা টেনে নিয়ে শও মা, কাপড়টা ময়লা হয়ে যাবে। কিন্তু তার আগেই ক্ষীরি মার পাশে শুয়ে পড়েছে। মার মনে হলো এ যেন সন্তোষের মেয়ে নয়, যেন বিন্তি। বিন্তির মতোই ন্যাওটা, ঠিক তার মতোই পাশ ঘেঁষে শুয়ে পড়ল। মা বললে, তোমার ভালো নাম কি মা? ক্ষীরোদা। বেশ নাম, তা মা বুঝি নাম রেখেছিল? ক্ষীরি বললে, মাকে তো আমি দেখিনি জ্যাঠাইমা, জ্ঞান হয় পর্যন্ত বাবাকেই দেখে আসছি। হঠাৎ মার যেন বিন্তির কথাগুলোই মনে পড়তে লাগলো শুয়ে শুয়ে। আহা গো, সেই মেয়েটাও এমনি করে গায়ের পাশটিতে পড়ে থাকতো দিনরাত, কোল থেকে নড়তই না, এমন মায়ায় জড়িয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অমন করে আত্মঘাতী না হলে কি আর বাড়ি ছাড়তে পারত? আশ্চর্য মেয়ের সাহস বটে। সেই মেয়ে যার কথাই বেরোতো না মুখ দিয়ে, আর সেই মেয়ে কি করে যে অমন সাহসের কাজ করতে পারল কে জানে। ভাবতে ভাবতে কখন যেন তন্দ্রা এসে গিয়েছিল মার। সকাল থেকে রান্না করতে হয়েছে 2বার করে, খুব বুঝি পরিশ্রম হয়েছিল। জ্যাঠাইমা, ও জ্যাঠাইমা!
ওই পাশের বারান্দায় সন্তোষ কাকা তখনও নাক ডাকছে জোরে জোরে। বাড়িটা বেশ সরগরম হয়ে রয়েছে। জ্যাঠাইমা, ও জ্যাঠাইমা! মা ধড়মড় করে উঠে বসল, বলে, কি মা, কি হলো মা? ক্ষীরি বললে, কে যেন সদর দরজায় কড়া নাড়ছে, দরজাটা খুলে দেব? হয়তো ঝি এসেছে, দাঁড়াও মা, আমি দেখছি। কেমন হঠাৎ যেন ঘুমটা 2 চোখ জুড়ে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল টের পায়নি। এত রেলগাড়ির আনাগোনা বালিগঞ্জ স্টেশনে, অন্যদিন ঘুমিয়ে আসে না। আর আজ একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিল। বেলা 5টা পর্যন্ত একেবারে অঘরে ঘুমোচ্ছিল। কিন্তু দরজা খুলতেই মা পিছিয়ে এলো। কাদের বাড়ির চাকর? দীপঙ্কর বাবু আছেন? তুমি কোত্থেকে আসছো? লোকটা বললে, আমি পীরনাথ মল্লিক রোডের ঘোষেদের বাড়িতে কাজ করি, দীপঙ্কর বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তা বাবু তো নেই, বাবু আপিসে। কি দরকার আছে বলো, এলে বলবো। লোকটা আবার জিজ্ঞেস করলে, তা বাবু আপিস থেকে কখন আসেন? তার কি আর ঠিক আছে বাবা, কাজ পড়লে রাত 9টা রাত 10টাও হয় ফিরতে। যেমন কাজ পড়বে তেমন দেরি হবে। কতদিন রাত 10টার পরেও এসেছে আপিস থেকে। মা জানালাটা ধরে রাস্তার দিকে চেয়ে বসে থাকত। এই রাস্তাটা জনহীন। সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে লোক হাঁটে না কেউ। এটা কালীঘাট নয়। রাত 12টার সময়ও সন্ধে মনে হবে। ওই ইঞ্জিনের শোঁ শোঁ শব্দ আর মালগাড়ির সান্টিংয়ের আওয়াজ এই পাড়াকে 24 ঘন্টা সরগরম করে রাখে। কাশি এলো, ছোট ছেলে। কোথায় ঘুরতে বেরিয়েছিল পাড়ায়? মা বললে, কোথায় গিয়েছিলি রে? সমস্ত দুপুরটা টোটো করে ঘুরে বেড়াবি, আর এদিকে কেউ দরজা ঠেললে আমি খুলে দেব নাকি? তাহলে তোকে মাইনে দিয়ে রেখে দেওয়া হয়েছে কেন শুনি? তখনও লোকটা দাঁড়িয়ে আছে, বলে, আমি যাচ্ছি মা, বাবু এলে বলে দেবেন আমি পীরনাথ মল্লিক রোডের ঘোষেদের বাড়ি থেকে এসেছিলাম। এই বলে চলে গেল লোকটা। তারপর মা কাশিকে নিয়ে পড়ল। এমন চাকর হয়েছে মা যে কোনো কমবে নেই, কেবল খাওয়া আর ঘুরে বেড়ানো। কিন্তু খানিক পরে আবার ফরমাস। বাজার করতে যেতে হবে কাশিকে। আলু, বেগুন, পটল, 2-একটা টুকিটাকি কিনে আনতে হবে। বাড়িতে লোক এসেছে, তাদের খাওয়ানোর জন্য দরকার। ঝাড়নটা নিয়ে বাইরে বেরোতে লোকটার সঙ্গে দেখা। স্টেশনের গেটটা পেরিয়ে ওই পারে যেতে হবে, কসবায়। লোকটা ট্রামের জন্য দাঁড়িয়ে আছে। কাশি আগ বাড়িয়ে গেল, বললে, কালকে সকাল সকাল এসো, বুঝলে, এই আপিস যাবার আগে। বাবু কখন আপিসে যায়? ওই সকাল 9টার আগে। 9টার আগে এলেই দেখা হবে। আর বিকেলবেলা? কাশি বললে, বিকেলবেলার কোনো ঠিক নেই, সেই রাত 9টার সময়ও হতে পারে, আবার 10টাও হতে পারে। এই বলেই চলে যাচ্ছিল কাশি। বালিগঞ্জ স্টেশনের লাইনে তখন গাড়ি নেই, লোহার গেটটাও খোলা। ওপারে বাজার। হঠাৎ ভিড়ের মধ্যে কে যেন ডেকে উঠল, কাশি! কাশি নিজের নামটা শুনে এদিক ওদিক চাইলে। তারপর হঠাৎ দাদাবাবুকে দেখে অবাক হয়ে গেছে। দীপঙ্করের মনে আছে, সেই দিন অমন করে বালিগঞ্জ স্টেশনে না এলে কাশির সঙ্গে দেখা হতো না। আর কাশির সঙ্গে দেখা না হলে শম্ভুর সঙ্গেও দেখা হবার সুযোগ হতো না। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কোথায় যাচ্ছিস তুই? ওরা আছে এখনো? ওই সেই রসুলপুর থেকে যারা এসেছিল? কাশি বলে, দাদাবাবু, আপনাকে একজন খুঁজতে এসেছিল। কে রে? ওই পীরনাথ মল্লিক রোডের ঘোষেদের বাড়ি থেকে। প্রিয়নাথ মল্লিক রোডের ঘোষেদের বাড়ি থেকে? কে? কি বলতে এসেছিল? আর কখন এসেছিল? কে সে? কি নাম তার?
কীরকম চেহারা? একসঙ্গে অনেকগুলো প্রশ্নের ভিড় ঠেলে আসতে দীপঙ্কর যেন উন্মাদ হয়ে উঠল একেবারে। কাশি বললে, দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। লোকটা বোধহয় তখনও ট্রামের জন্য অপেক্ষা করছিল। কাশি পাই পাই করে ছুটল। দীপঙ্করের মনের মধ্যে যেন প্রশ্নের ঝড় বয়ে গেল। সতী পাঠিয়েছে? সতী তার বাড়ির ঠিকানা জানলে কি করে? হয়তো ঈশ্বর গাঙ্গুলি লেনে ছিটে ফোটার কাছ থেকে জেনে নিয়েছে। কিন্তু সতী নিজে এলো না কেন? আর কি এমন দরকার পড়ল হঠাৎ যে লোক পাঠিয়েছে তার কাছে? সেদিনে সেই ঘটনার পর আর কেমন করেই বা দেখা করবে সে? সেদিনই তো চরম শিক্ষা হয়ে গেছে। সমস্ত আশা, সমস্ত কামনার সমাধি হয়ে গেছে। সতী শাশুড়িই তো দীপঙ্করকে যেতে বারণ করে দিয়েছে। তারপর আর কেমন করে যায় সে? কোন সাহসে তার সঙ্গে দেখা করে? সতী তো পাগল। সতী শাশুড়িই তো বলেছে যে সে পাগল। তারপর কতদিন আপিসে গিয়ে ভেবেছে সতী হয়তো সেই দিনের মতো হঠাৎ আবার একদিন আপিসে এসে হাজির হবে। কতবার মনে হয়েছে একবার সতীকে টেলিফোন করে, টেলিফোন করে জানিয়ে দেয় সেই দিনকার সমস্ত ঘটনাগুলোর কথা। সতীর শাশুড়ি কেমন করে তাকে বাড়ি থেকে মিষ্টি কথা বলে তাড়িয়ে দিয়েছিল, তার সবিস্তারে সতীর কানে তোলে। কিন্তু অনেক ভেবেও সাহস হয়নি। এতদিন পর সতী তাহলে আবার খবর পাঠিয়েছে কেন? বালিগঞ্জ স্টেশনে সেই ঢালু প্ল্যাটফর্মটার উপর দাঁড়িয়ে দূরের রাস্তার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো দীপঙ্কর। সাইডিংয়ের ওপর রবিনসন সাহেবের সেলুনটা রয়েছে। ভেতরে সাহেব আছে, মিসেস রবিনসন আছে, আর আছে জিমি। ওয়াগনগুলো অকারণে আটকে থাকে এইখানে ঘন্টার পর ঘন্টা। নিজের চোখে দেখতে এসেছে মিস্টার রবিনসন। তারপর এইখান থেকে মোটর ট্রলির ব্যবস্থা হয়েছে। মোটর ট্রলিতে করে সাহেব লাইন দেখতে যাবে গড়িয়াহাটার লেভেল ক্রসিং পর্যন্ত। লেভেল ক্রসিংয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মোষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে 37 আপের সঙ্গে। তাই সাহেব নিজে গিয়ে স্পষ্ট দেখে আসবে। এই যে দাদাবাবু এসেছে। দীপঙ্কর চেয়ে দেখলে শম্ভু। শম্ভু তার বাড়িতে খোঁজ নিতে এসেছে। শম্ভুও অবাক হয়ে গেছে দীপঙ্করকে দেখে। শম্ভু বললে, আপনাকেই খুঁজতে গিয়েছিলাম আপনার বাড়িতে। কেন রে, কি হয়েছে? তারপর কাশির দিকে চেয়ে বললে, তুই এখন যা কাশি, মাকে গিয়ে বলবি সাহেবের সঙ্গে আমি আপিসের কাজে এসেছি এই দিকে, আমার বাড়ি ফিরতে দেরি হবে। কাশি চলে গেল। শম্ভু যেন উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল। বলে, মহা মুশকিল হয়েছে দাদাবাবু, বৌদিমণি আপনার কাছে আমাকে পাঠালে। দীপঙ্কর ভয় পেয়ে গেল। বলে, কি হলো? শম্ভু বললে, সেই যে আপনি চলে এলেন সেই দিন, তারপরেই কাণ্ডটা ঘটল। কি কাণ্ড? ওই বৌদিমণিকে মামনি আর বেরোতে দেয় না বাড়ি থেকে। বৌদিমণিকে চোখে চোখে রেখে দিয়েছে সারাক্ষণ। বাতাসির মা, ভূতির মা, দারোয়ান, কৈলাস সবাইকে বলে দিয়েছে মামনি। সেই বিকেলবেলার পড়ন্ত সূর্যের আলোর তলায় বালিগঞ্জ স্টেশনের ঢালু প্ল্যাটফর্মটার উপর দাঁড়িয়ে দীপঙ্করের মনে হলো সতী যেন তখনও তাদের প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িটার ভেতর থেকে বারান্দার সামনে দৌড়ে আস্তে আস্তে চিৎকার করে ডাকছে, দীপু। হঠাৎই পাশে একটা ইঞ্জিনের হুইসেলের শব্দে দীপঙ্করের ভাবনার খেইগুলো যেন ছিঁড়ে খুঁড়ে গেল। বলে, তাহলে তোমার বৌদিমণি তোমাকে কি বলতে বলেছে আমাকে? শম্ভু বললে, কি আর বলবে দাদাবাবু, শুধু বলেছে আপনাকে খবরটা দিতে। দীপঙ্কর বুঝতে পারলে না। বললে, কিন্তু আমি কি করব খবরটা শুনে বলো? শম্ভু বললে, তাও তো বটে, আপনিই বা কি করবেন? মামনি লোকটা তো ভালো নয়।
ওই মাগিটাই তো যত নষ্টের গোড়া দাদাবাবু। অমন ভালো মানুষ বউ পেয়েছে কি না, তাই অমন কষ্ট দিতে পেরেছে। এই বলে খানিক থেমে আবার বললে, জানেন দাদাবাবু, একদিন আমাদের চাকরঝিদের সামনেই বৌদিমণিকে কাট কাট করে কথা শুনিয়ে দেয়। আপনি চলে আসার পরেই তো বৌদিমণিকে বললে, আমাদের ঘোষ বাড়ির নাম ডোবালে তুমি বৌমা, বাইরের লোকেদের বাড়ির ভেতর ঢুকিয়ে তুমি সোহাগ করো, তোমার গলায় দড়ি জোটে না? আশেপাশে অনেক ভিড়। দীপঙ্কর বললে, এইখানে দাঁড়িয়ে গল্প হবে না, তুমি আমার সঙ্গে এসো শম্ভু। দীপঙ্কর শম্ভুকে নিয়ে লাইন পেরিয়ে নিজের সেলুনে গিয়ে বসল। বলল, ওখানে বসো শম্ভু। শম্ভু গাড়ির মধ্যে ঢুকে অবাক হয়ে দেখলে চারিদিক। গদিয়াটা দুটো চেয়ার, গদিয়াটা বিছানা, ভেতরে ঠিক যেন শোবার ঘরের মতন সাজানো, পাশেই রান্নার জায়গা। দীপঙ্কর বিছানার ওপর বসল। বললে, তা তোমাদের সামনেই এই সব কথা শোনায়? হ্যাঁ দাদাবাবু, আমাদের সামনেই শোনায়। আর বৌদিমণি সেই সব কথা শুনে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসে। শুনে তো আমাদেরই লজ্জা হয় দাদাবাবু, আমরা সেখান থেকে সরে আসি। আর সেদিন কি হলো? ওই সেই দিন যেদিন আমাকে তোমার মামুনি তাড়িয়ে দিলে। শম্ভু বললে, মামুনির কি চোখের পর্দা আছে দাদাবাবু? চোখের পর্দা নেই মাগির। চোখের পর্দা থাকলে কেউ অমন করে কথা বলতে পারে? আর আমিও তাই বলি বৌদিমণিকে, বলি, তোমার ভাবনা কিসের বৌদিমণি? তুমি তোমার বাপের কাছে চলে যাও না। তোমার বাপের অত টাকা, আরাম করে সেখানে থাকবে। শ্বশুরের ঘর তোমার কপালে নেই তো তুমি কি করবে? দীপঙ্কর জিজ্ঞেস করলে, তা শুনে কি বললে তোমার বৌদিমণি? বললে, আমি চলেই যাব রে শম্ভু, আমি শেষ পর্যন্ত বাবার কাছেই চলে যাব। বৌদিমণি কথাগুলো বলে আর মুখটা কেমন যেন শুকিয়ে যায়। মা নেই তো বৌদিমণির, তাই বাপের কাছে যেতেও কষ্ট হয় আর কি। বাপও যে মেয়ে অন্তঃপ্রাণ। তা তুমি কেমন করে এত সব জানলে শম্ভু? শম্ভু বললে, আমি জানবো না তো কে জানবে দাদাবাবু? আমিও যে ওই বাড়িতে এতটুকু বেলা থেকে আছি। আমার মা ছিল ওই বাড়ির ঝি। সেই ছোটবেলা থেকে ওইখানে আমি মার সঙ্গে আছি। মা তো কবেই মারা গেছে, কিন্তু আমি কি আর এখন ওই বাড়ি ছাড়তে পারি? ওই বৌদিমণির বিয়ের তত আমিই তো নিয়ে গিয়েছিলাম। তখন তো দেখেছি বৌদিমণির বাবাকে। আচ্ছা শম্ভু, এই বলে যেন একবার দ্বিধা করতে লাগলো একটু। বলবে কি বলবে না বুঝতে পারলে না দীপঙ্কর। আর এসব কথা একজন চাকরের কাছে জিজ্ঞেস করা যায় কি না তাও ঠিক করতে পারলে না। কি বলবেন বলুন না দাদাবাবু। দীপঙ্কর বললে, তোমার বৌদিমণির কি ছেলে হয়েছিল? শম্ভু বললে, তা আপনি জানেন না বুঝি? ওই শাশুড়ি মাগির জন্যই তো মরে গেল ছেলেটা। আহা, কি ফুটফুটে ফর্সা দেখতে হয়েছিল কি বলবো, ঠিক বৌদিমণির মতন। তা শাশুড়ির তো আর সহ্য হলো না, দিন রাত কেবল পিটপিটুনি আরম্ভ হলো। কেবলই বলে, বৌমা এটা ছুঁয়ো না, বৌমা ওটা ছুঁয়ো না। ওই আঁতুড়ের কাঁথা একদিন রান্নাঘরে রোয়াকে কাকে নিয়ে ফেলেছিল, সেই নিয়ে বাতাসির মাকে যত বকুনি, বৌদিমণিকেও তত বকুনি। তা বাতাসির মা তো মেদিনীপুরের লোক, সেও ছাড়বে কেন? সেও হাজার গন্ডা করে শুনিয়ে দিলে। আর তখন রাগ গিয়ে পড়ল বৌদিমণির ওপর। তা বৌদিমণি কি বললে? বৌদিমণি আর কি বলবে, চোখ দুটোর আগে ঠিকরে বেরিয়ে এলো। তবুও মুখ দিয়ে কিছুই বললে না। আর জানেনই তো বৌদিমণি বড় ঘরের মেয়ে, তার মুখ দিয়ে কি গালাগালি বেরোয়? তা তোমার মামনি কি গালাগালি দেয় নাকি বৌদিমণিকে? শম্ভু বললে,
দিন রাত তো গালাগালি দেয় দাদাবাবু, আমাদের সকলকেই গালাগালি দেয়। তার তবু নয় একটা মানে আছে, আমরা চাকরঝি, আমাদের না হয় উপায় নেই। কি করব? পরের বাড়িতে গতর খাটাই, মাইনে পায়, খেতে পায়, তাতেই পুষিয়ে যায়। কিন্তু বৌদিমণি সইবে কেন? বৌদিমণি তো মাগির পেট ভাতা ঝি চাকর নয়। তা তারপর কি হলো? তারপর শেষকালে ছেলেকেও ছুঁতে দেয় না মামনি, কেবলই বলে বাসি কাপড়ে ছেলেকে ছুঁয়োনি, ছেলেকে ছুঁয়ে ঘরের আলনায় হাত দিওনি, এটা করোনি সেটা করোনি। তা ছেলের একটা দিন রাত্রিরের ঝি ছিল, তাকে পর্যন্ত 24 ঘন্টা উঠতে বসতে খ্যাচখ্যাচানি। অমন করলে কে কাজ করবে দাদাবাবু? তা তোমার মামনির কি ছুচিবাই আছে নাকি? শম্ভু বললে, আগে না, ছুচিবাই থাকতে যাবে কেন? বেশ তো খাচ্ছে দাচ্ছে, মোটা হচ্ছে মাগি। আর বলিহারি চোখ বটে মামনির, সেই 3তলা ঠাকুর ঘরে বসে বাড়ির কোথায় কি হচ্ছে সব দিকে নজর রেখেছে। কে কখন শুকনো গামছা পরে কল থেকে ভেতর বাড়িতে এলো, ঠাকুর কপলা ঘি দিলে চাকরদের ডালে, বাতাসির মা ভাড়া থেকে কটা বাসন বার করে দিলে, সব জানতে পারে বুড়ি। এমন শেয়ানার ধাড়ি, জানেন? কিন্তু ছেলেটা মরে গেল কেন? শম্ভু বললে, তা মরবে না? অত ছুঁয়াছুঁয়ি, অত পিট পিটুনি করলে ছোট ছেলে বাঁচে? 3 মাস যেতে না যেতেই শরীরে নোনা লেগে গেল। দাদাবাবু তো ডাক্তার ডেকে আনলে, সে বড় বড় ডাক্তার। কিন্তু তখন আর ডাক্তার ডাকলেই বা কি হবে বলুন? তারপর তারপর তো শাশুড়ি মাগির পিট পিটুনি আরও বেড়ে গেল। বলে, বৌমা, তুমি নিজের পেটের ছেলেকে খুন করলে কা? তুমি ডান না পিশাচ? আর কথায় কথায় বৌদিমণির হেনস্থা হতে লাগলো। তারপরে তো পুরীতে শ্রীক্ষেত্রে বাবা জগন্নাথের কাছে মানত ছিল, সেইখানে গেল মাগি। নিজের নাতিকে খুন করে আবার ঠাকুর দেবতার কাছে মানত রক্ষে হচ্ছে। অমন মানতের মুখে ঝাঁটা মারি। যাবার সময় তো বৌদিমণি কত করে বললে, আমাকেও নিয়ে যাও শ্রীক্ষেত্রে, আমিও বাবা জগন্নাথের শ্রীচরণে মানত রক্ষে করব। তা শুনলে কি মাগি? নিয়ে গেল। দীপঙ্কর এতক্ষণ মন দিয়ে উদ্গ্রীব আগ্রহে সব শুনছিল। বলে, তা তোমার দাদাবাবু কিছু বলেন না? তারই তো মা, মাকে তিনি বলতে পারেন না কিছু? শম্ভু বললে, তাহলেই হয়েছে, মায়ের মুখের উপর কথা বলবে? 7 জন্মে যেমন অমন মা কারো না হয় দাদাবাবু, মা তো নয় যেন ডাইনি। অনেক পাপ করলে তবে অমন মায়ের গর্ভে মানুষ জন্ম হয়। ছি 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 ছি। শম্ভু বেশ ভারিক্কি চালে বুড়ো মানুষের মতো কথাগুলো বলে গম্ভীর হয়ে রইল। তারপর বললে, আপনি সেদিন চলে আসার পরেই তো আমি বৌদিমণিকে গিয়ে খবরটা দিলুম, আর বৌদিমণি শুনেই ছুটতে ছুটতে এলো। ততক্ষণে আপনি চলে গেছেন। বৌদিমণি আপনার নাম ধরে ডাকতে ডাকতেই দৌড়চ্ছিল সদর গেটের দিকে, আর হঠাৎই মামনি ধরে ফেললে। বললে, কোথায় যাচ্ছ বৌমা? বৌদিমণি বললে, আপনি দীপুকে তাড়িয়ে দিলেন। মামনি বললে, বেশ করেছি, তাড়িয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছি। আর বৌদিমণি কথাটা শুনে খানিক থমকে দাঁড়িয়ে গেল। কি বলবে যেন বুঝতেই পারলে না, কথা যেন মুখে আটকে গেল আগে। আর মামনি বললে, তুমি যা করছিলে তা করোগে, ভেতরে যাও। বৌদিমণি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিল। তারপর কি ভেবে সিঁড়ি দিয়ে উপরে না উঠে লাইব্রেরি ঘরের দিকে চলতে লাগলো। মামনি ডাকলে, ওদিকে কোথায় যাচ্ছ? বৌদিমণি একবার পেছন ফিরে দেখলে, তারপর আবার যেমন চলছিল তেমনি চলতে লাগলো। মামনিও বৌদিমণির পেছন পেছন চলতে লাগলো তাড়াতাড়ি।
আর বললে, বৌমা, ওদিকে কোথায় যাচ্ছ আবার? কিন্তু বৌদিমণি ততক্ষণে সোজা একেবারে দাদাবাবুর লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকে গেছে। দাদাবাবু তখন বই পড়ছে। দাদাবাবুর বই পড়বার সময় একেবারে কোনো দিকেই জ্ঞান থাকে না। আর বৌদিমণি সোজা একেবারে টেবিলের সামনে গিয়ে দাদাবাবুর মুখোমুখি দাঁড়ালো। ঝড়ের মতো একেবারে বইখানা উল্টে দিয়ে বললে, তুমি কি বলো তো? দাদাবাবু চমকে উঠেছে, বললে, কেন, কি হলো? তোমার চোখের সামনে দীপুকে তাড়িয়ে দিলেন মা, আর তুমি কিছুই বললে না? তুমি মুখ বুজে রইলে? তুমি কি, তুমি আটকাতে পারলে না তাকে? আমি রান্নাঘরে খাবার জোগাড় করতে গেছি আর এরই মধ্যে সর্বনাশ হয়ে গেল। তুমি কিছুই বলতে পারলে না? তোমার মুখ নেই? বৌমা! হঠাৎই ঘরের ভেতর এসে দাঁড়ালো সতীশ শাশুড়ি। মামুনির গলা পেয়ে সনাতনবাবু পেছন ফিরলেন। মার মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেলেন। একবার মার মুখের দিকে তাকাতে লাগলেন, আর একবার সতীর মুখের দিকে। শাশুড়ি বললে, তোমার কি আজকাল কানে কথা যায় না বৌমা? আমি তোমাকে বললাম না রান্না বাড়িতে যেতে? তুমি যে আবার এই ঘরে এলে এখানে? যাও, ভেতরে যাও। সতী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলছিল, বললে, আমি যাব না। তার মানে? আপনি আগে জবাব দিন। কেন দীপুকে আপনি তাড়িয়ে দিলেন? কি করেছে সে? কি ক্ষতি করেছে সে আপনার? সনাতনবাবু যেন এতক্ষণে জিনিসটা বুঝতে পারলেন। বললেন, না না, ক্ষতি তো কিছুই করেননি তিনি মা। খুব ভালো লোক তো দীপঙ্কর বাবু। তা তিনি তো নিজেই চলে গেলেন। তুমি থামো সোনা, আমি কথা বলছি বৌমার সঙ্গে। তুমি কেন কথা বলো মাঝখান থেকে? তোমাকে কে কথা বলতে বলেছে? বৌমা, তুমি এই ঘর থেকে বেরিয়ে এসো। খোকার পড়ার ব্যাঘাত ঘটছে। সতী সনাতনবাবুর মুখের দিকে তাকালে একবার। সনাতনবাবু বললেন, না মা, আমার পড়া হয়ে গেছে। ও কালকে পড়লেও চলবে। যা বলবার তুমি বলো না মা আমার সামনে, আমিও শুনি। মামনি বললেন, না, তোমার শোনার দরকার নেই। সব কথাই তোমার থাকা উচিত নয় সোনা। সতী বললে, হ্যাঁ, উনিও শুনবেন। ওনারও শোনা উচিত। আমি কত সুখে এই বাড়িতে বাস করছি সেটা ওনার জানা উচিত। উনিও দেখুন কত সুখে আমাকে রেখেছেন আপনি। উনি নিজের চোখেই আজ দেখুন। সনাতনবাবু বললেন, ছি, অমন করে কথা বললো না ওনার সঙ্গে সতী। উনি মা, ওনার সঙ্গে কি অমন করে কথা বলতে আছে? মামনি বললেন, তুমি আর এর মধ্যে থেকো না সোনা, যা বলবার আমিই বলছি। তারপর সতীর দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, বৌমা, এদিকে এসো। সনাতনবাবু বললেন, যাও না, মা ডাকছেন। কথা শুনছো না কেন? যাও, মার কথা শুনতে হয়। সতী শাশুড়ির দিকে চেয়ে বললে, কি বলবেন বলুন। তুমি এই ঘর থেকে বেরিয়ে এসো আগে। সতী বললে, এ ঘর আমার নয়? এই ঘরে কি আমার ঢোকবার অধিকার নেই? এই বাড়িতে কি আমি শান্তিতে থাকতে পাবো না? আমি কি এই বাড়ির কেউ নই বলতে চান? বলতে বলতে সতী যেন হঠাৎ উত্তেজিত হয়ে উঠল বড়। থরথর করে কাঁপতে লাগলো তার সমস্ত শরীরটা। প্রিয়নাথ মল্লিক রোডের সেই প্রাসাদের মধ্যে সেই দিন ঈশ্বর গাঙ্গুলি লেনের বস্তির অন্ধকার যেন নেমে এলো। ঈশ্বর গাঙ্গুলি লেনের মতোই কদর্য কুৎসিত আবহাওয়া। সতী তখনও বলে চলেছে, আপনারা ভেবেছেন এমনি করে আমাকে জব্দ করে আমার গলা টিপে মেরে ফেলবেন? আমার কেউ নেই বলে কি আপনারা এমনি করে আমাকে কষ্ট দেবেন? আমার কি মন বলে কোনো জিনিস থাকতে নেই? আমিও তো মানুষ।
আপনাদের মতো আমারও তো কষ্ট থাকতে পারে, ব্যথা থাকতে পারে, ঘুম পেতে পারে। আমি আপনার কি করেছি যে আমাকে এত কষ্ট দেন আপনি? যতক্ষণ সতী কথা বলছিল শাশুড়ি কিছুই বলেননি। সতী থামতেই শাশুড়ি বললেন, তোমার কথা শেষ হয়েছে? সতী বললে, আমার কথা শেষ হবে না। আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমার কথা শেষ হবে না। আপনারা মরলে আমার কথা শেষ হবে, তখন আমি চুপ করব। কি বললে? শাশুড়ি যেন এইবার রুখে দাঁড়ালেন, বললেন, কি বললে তুমি বৌমা? যা বললাম তা তো শুনলেনই। এইবার সনাতনবাবু কথা বললেন, বললেন, ছি, এই কথা বলতে আছে? এটা তুমি কি বললে বলো তো? রাগলে তোমার জ্ঞান থাকে না দেখছি। তুমি থামো সোনা, যা বলবার আমি ওকে বলবো, তোমায় কিছু বলতে হবে না। তারপর সতীর দিকে চেয়ে বললেন, বৌমা, আমি অনেক সহ্য করেছি, মুখ বুঝে আমি অনেক সহ্য করেছি এতদিন, তবুও কিছু বলিনি তোমায় কখনো। আমার এক ছেলে, ভেবেছিলাম সেই ছেলের বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হব, কিন্তু সে আমার কপালে নেই। আমি ভালো করেই বুঝে নিয়েছি আমার কপালে সুখ নেই, কিন্তু আমি তো আর সহ্য করব না। তোমার বাবা সামনে থাকলে আমি তাকেও বলতাম বলতাম এমন করে আমার সর্বনাশ কেন করলেন? তোমার বোন যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তাও আমাকে তিনি বলেননি। হয়তো ভেবেছিলেন আমি মেয়ে মানুষ, মাথার ওপর কেউ নেই, কিছুই টের পাবো না। সে যাক, যা হবার তা হয়ে গেছে। এখন তুমি যে ঘোষবাড়ির নাম ডোবাবে, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এখন তুমি এসো। তারপর সনাতনবাবুর দিকে ফিরে বললেন, সোনা, বৌমাকে এত কথা শোনাচ্ছি বলে তুমি যেন আবার কিছু মনে করো না বাবা। বৌমার ভালোর জন্যই বলা, তোমারও ভালোর জন্য বলা। সনাতনবাবু বললেন, না মা, আমি কিছু মনে করছি না তার জন্য। হঠাৎ সতী বললে, তাহলে আমাকে চলে যেতে দিন এখান থেকে। শাশুড়ি কিছুই বুঝতে পারলেন না, বললেন, কোথায় যেতে দেব? তোমার বাপের কাছে? সতী বললে, আমার যেখানে খুশি আমি যাব, সেটা আপনার জানবার দরকার নেই। তার মানে তুমি যেখানে সেখানে যাবে আর আমার জানবার দরকার থাকবে না? এতক্ষণে সনাতনবাবু কথা বললেন। তিনি সতীর কথায় অবাক হয়ে গেছেন যেন। বললেন, কোথায় যাবে তুমি এত রাত্রিরে? আমি যেখানেই যাই, তোমার কি? তোমরা কি আমার জন্য ভাবো? আমার সুখ দুঃখের কথায় কান দাও? শাশুড়ি বললেন, কোথায় যাবে যাও দেখি। আমি কি যেতে পারি না ভেবেছেন? যাও না দেখি। সতী খানিক্ষণ কি যেন ভাবলে, যেন চোখ ফেটে জল বেরিয়ে এলো তার। কিন্তু তক্ষুনি শক্ত করে নিলে নিজেকে, বললে, ঠিক আছে, এই আমি চললাম। এই বলে সতী সত্যি সত্যি চলতে লাগল। সত্যি ঘর থেকে বেরিয়ে গেল। শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, আর তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না। সতীর পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলেন। সনাতনবাবুও চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মার সঙ্গে বাইরে এলেন। শাশুড়ি দেখলেন সতী সিঁড়ি দিয়ে ওপরে উঠল না, বারান্দা দিয়ে রান্নাঘরের দিকেও গেল না, সোজা দক্ষিণ দিকে চলতে লাগল, একেবারে সোজা। শাশুড়ি পেছন থেকে দূর থেকে ডাকলেন, বৌমা। সতী কোনো উত্তরই দিলে না, যেমন চলছিল তেমনি চলতে লাগলো সোজা। শাশুড়ি আবার ডাকলেন, বৌমা, দাঁড়াও। সতী তখন বারান্দা থেকে বাঁদিকে সিঁড়ি দিয়ে বাগানের রাস্তায় নামছে। সনাতনবাবু মার পাশে পাশে চলছিলেন। বললেন, আরে চলে যাচ্ছে যে দেখছি।
সেই অন্ধকারের মধ্যেই সতী সিঁড়ি দিয়ে বাগানে নামল। বাগানের গায়ে সরু ইট বাঁধানো রাস্তা। বহু বছর আগে এই বাড়ির এক পূর্বপুরুষ যে রাস্তা দিয়ে একদিন তার গৃহলক্ষ্মীকে নিয়ে গৃহপ্রবেশ করেছিলেন, সেদিন সেই সন্ধেবেলায় সেই বাড়িরই এক গৃহলক্ষ্মী সেই রাস্তা দিয়েই আবার চলে যেতে লাগলো বাইরের দিকে। একদিন খিদিরপুর ডাকে পামাস্টোন সাহেব লক্ষ্মীবরণের পন্থাটা শিখিয়ে দিয়েছিলেন ঘোষ পরিবারকে। কিন্তু কেমন করে আবার সেই লক্ষ্মীকে ঘরে অচলা করে রাখতে হয় তা শিখিয়ে দেননি তার উত্তর পুরুষকে। বলে দেননি যে লক্ষ্মী বরণ করা সোজা, কিন্তু তাকে বেঁধে রাখা সোজা নয়। শিখিয়ে দেননি যে ব্যাংকের ডিপোজিট ভল্টে চাবি বন্ধ করলে কাগজে ছাপা নোটকে হয়তো আটকানো যায়, মিন্টের ছাপা সোনার কয়েনকেও হয়তো নিরাপদে রাখা চলে, কিন্তু লক্ষ্মী তো নোট নয়, কয়েনও নয়। তার আত্মা আছে, তার প্রাণ আছে, তার হৃদয় আছে। স্টিলের চাবিতে তাকে বন্দি করা যায় না, লোহার শেকলে তাকে শৃঙ্খলিত করা যায় না। তাকে মুক্তি দিয়ে তবেই তাকে পেতে হয়, তাকে বন্ধনহীন করে তবেই তাকে মানতে হয়। শাশুড়ি শেষবারের মতো আরেকবার ডাকলেন, বৌমা শোনো। সনাতনবাবুও ডাকলেন, সতী ফিরে এসো। কিন্তু পৃথিবী তখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ছুটে চলেছে। 1789 সালে কবে একদিন ফ্রান্সে এক বিপ্লব হয়েছিল, তার স্মৃতি লোকে ভুলে গেছে। টাটকা মনে আছে 1914 সালের বিশ্বযুদ্ধটার কথা। কিন্তু তখনও ফ্রান্সের লুই দ্য 14 আর ম্যাডাম দ্য ব্যারিরা পৃথিবী থেকে মুছে যায়নি। তাদের কেউ বসেছে ইংল্যান্ডের সিংহাসনে, কেউ জার্মানিতে, কেউ বা আমেরিকায়, কেউ বা ফ্রান্সে। কবে একদিন আমেরিকার এক ঋষি বলেছিল, দ্যাট গভর্নমেন্ট ইজ বেস্ট হুইথ গভর্নার্স নট অ্যাট অল। কবে একদিন একজন কোন জার্মানি ঋষি বলেছিল, ওয়ার্কার্স অব দ্য ওয়ার্ল্ড ইউনিট, ইউ হ্যাভ নাথিং টু লস বাট ইউর চেঞ্জ অ্যান্ড হ্যাভ এ ওয়ার্ল্ড টু উইন। সেসব কোনো কথাই এতদিন ফলেনি। মানুষের কুরুক্ষেত্রে বিশ্বযুদ্ধ আরম্ভ হয়, একদিন শেষও হয়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অপমৃত্যু দিয়েও মানুষ তাদের চাওয়া গভর্নমেন্ট পায়নি। শ্রমিকেরাও তাদের বন্ধন ভাঙতে পারেনি তখনও। মানুষের সংসারের লক্ষ্মী বুঝি এমনি করেই সতীর মতোই নিরুদ্দেশ হয়ে গেছে ঘর থেকে। ইন্ডিয়ার টাকা, ইংল্যান্ডের পাউন্ড, আমেরিকার ডলার, ফ্রান্সের ফ্রাঙ্ক, জার্মানির মার্ক, রাশিয়ার রুবল, ইটালির লিরা, সকলকেই ট্যারি বোর্ডের চাবি দিয়ে সেই ডিপোজিট ভল্টে আটকে রাখবার চেষ্টা হয়েছে কতবার। কিন্তু তবুও কোথাও স্ট্রাইক বন্ধ হয়নি, কোথাও হরতাল থামেনি, কোথাও অসন্তোষ কমেনি এক তিল। দিন দিন সায়েন্স আর ইন্ডাস্ট্রি কেবল এগিয়ে লাফিয়ে লাফিয়ে চলেছে, আর সমাজ স্থাণুর মতো এক জায়গায় হতভম্ব হয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়েই তা দেখেছে। সেদিন সনাতনবাবু আর তার মা তাই সতীর কাণ্ড দেখে অবাকই হয়ে গিয়েছিল। শাশুড়ি আবার ডাকলেন, বৌমা শোনো এদিকে। কিন্তু সতী তখন ছুটতে আরম্ভ করেছে গেটের দিকে। একবার গেটের দিকে যেতে পারলে ঘোষবাড়ির সুনামকে আর ধরে রাখা যাবে না। শিরিষ ঘোষের গৃহলক্ষ্মী প্রিয়নাথ মল্লিক রোড ধরে হাজরার রোডে গিয়ে পড়লে শহরের মধ্যবিত্ত নোংরাই সে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। শাশুড়ি আতঙ্কে চিৎকার করে উঠলেন, দারোয়ান, গেট বন্ধ করো, দারোয়ান। সনাতনবাবু বললেন, দারোয়ান, গেটটা বন্ধ করে দাও। চিৎকার শুনে ঘোষবাড়ি যে যেখানে ছিল সবাই দৌড়ে এলো। বাতাসির মা, ভূতির মা, ঠাকুর, কৈলাস, ড্রাইভার, সবাই। ঘোষবাড়ির গেটে দারোয়ান সজাগই থাকে সব সময়। সতী গেট পর্যন্ত পৌঁছাবার আগেই
ঝনঝন করে একটা যান্ত্রিক শব্দ হলো, আর সতী গিয়ে আছাড় খেয়ে পড়ল বন্ধ গেটটার ওপর। বালিগঞ্জ স্টেশনের সাইডিংয়ের ওপর দরজা বন্ধ সেলুনের ভেতর বসে গল্প শুনতে শুনতে দীপঙ্করের যেন দম আটকে এলো। দীপঙ্কর ভুলেই গেল পাশের সেলুনে রবিনসন সাহেব আর মিসেস রবিনসন রয়েছেন, রয়েছে তাদের কুকুর জিমি। ভুলেই গেছে সে ডিউটিতে এসেছে। শম্ভু থামতেই দীপঙ্কর জিজ্ঞেস করলে, তারপর? শম্ভু বললে, তারপর আর কি দাদাবাবু, তারপর থেকেই তো হুকুম হয়ে গেল বৌদিমণিকে আর বাইরে বেরোতে দেয়া হবে না। শম্ভু আরও অনেক কথা বলে গেল, কেমন করে সতীর শাশুড়ি সতীকে দিন রাত নজরবন্দি করে রেখেছে, কোথাও বেরোতে দেয় না। এখন প্রিয়নাথ মল্লিক রোডের সদর গেটে তালা চাবি বন্ধ থাকে দিনরাত। যখন কেউ বেরোয় দারোয়ানকে বলে চাবি খুলে তবে বেরোয়। পেছনে খিড়কির একটা দরজা ছিল, সেটাতেও চাবি পড়ে গেছে। আর খিড়কির দরজার চাবি থাকে মামনির কাছে, সে চাবি চাইবার দরকারই হয় না কখনো। বাইরের ম্যাথর সেই দরজা দিয়ে ভেতরে আসতো নর্দমার ময়লা পরিষ্কার করতে, আজকাল সদর দিয়ে ঢোকে। সরকারবাবু কৈলাসকে নিয়ে বাজার করতে যাবার সময় দরজা খুলে দেয় দারোয়ান, তারপর আবার চাবি বন্ধ করে দেয়। আর বাতাসির মা ভাড়ার ঘরের ভেতর বসে বসে আপন মনেই গজগজ করে, কি স্বপনেশে শাশুড়ি মা, এ কি তোমার গাঠের কড়ি যে চাবি দিয়ে সিন্ধুকে বন্ধ করে রাখবে গা? আর যখন কেউ থাকে না তখন বাতাসির মা এক একবার সতীর কাছে যায়, বলে, তোমার কিসের দায় বৌদিমণি, কিসের দায় তোমার শুনি? তোমার বাপকে চিঠি লিখে দাও না বাছা, বাপ এসে তোমায় নিয়ে যাক, দেখি কি করে মাগি তোমায় আটকায়। বউ করে ঘরে এনেছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি মাগি? সতী বলে, তুমি এখন যাও বাতাসির মা, এসব শুনতে আমার ভালো লাগে না। ভূতির মাও লুকিয়ে লুকিয়ে কাছে আসে, চারিদিকে দেখে নিয়ে বৌদিমণির ঘরে আসে, বলে, একবার এলাম বৌদিমণি। সতী বলে, কেন এলে তুমি ভূতির মা? তোমাদের চাকরিটা যাবে শেষকালে। ভূতির মা বলে, মামনি এখন নেই বৌদিমণি, বাইরে গেছে, তাই তো ভরসা করে এলুম। সতী বলে, শাশুড়ি থাকুক আর না থাকুক, তোমরা আমার কাছে কেউ এসো না ভূতির মা, জানতে পারলে তোমাদের ওপরেই আবার চাপ দেবে, ভাববে আমিই বুঝি ডাকি তোমাদের। ভূতির মা বলে, সে যা হবার হবে বৌদিমণি, তোমার যদি কিছু কাজ থাকে তো আমায় বলো, করে দিই। চিঠিপত্র যদি কিছু পাঠাতে চাও কারোর কাছে আমাকে বলো। শাশুড়ি যদি বাইরে কোথাও যান বেশিক্ষণ থাকেন না বাড়ি ছেড়ে, কলকাতার মধ্যেই আশেপাশে আত্মীয় স্বজন আছে, দেখা করে চলে আসেন। আর যাবার সময় দারোয়ানকে হুঁশিয়ার করে দিয়ে যান, বলেন, দারোয়ান গেটে চাবি লাগিয়ে দেবে আমি যাবার পর, সব দিক যেন নজর থাকে, খুব হুঁশিয়ার, বুঝলে? দারোয়ান বলে, বুঝেছি মাইজি। যাবার সময় সনাতনবাবুকেও বলে যান। সনাতনবাবুর কাছে গিয়ে বলেন, সোনা, আমি একবার বেরোচ্ছি, ওই দিদির বাড়ি যাচ্ছি, তুমি বাড়িতেই আছো তো? সমস্ত দিনটা যে কেমন করে কাটে, কেমন করে চলে যায়, তা শুধু সত্যিই জানে। শাশুড়ি পাশের ঘরে থাকে, শোবার ঘরের পাশে পুজোর ঘর। পুজোর ঘরে বসে জপ তপ করেন, কিন্তু নজর থাকে সব দিকে। পুজো করতে করতে হঠাৎ কি খেয়াল হলো, ডাকেন, বৌমা, ও বৌমা। সতী গিয়ে কাছে দাঁড়ায়। শাশুড়ি বলে, কোথায় ছিলে? আমি তোমায় কখন থেকে ডাকছি? সতী সেই কথা জবাব না দিয়ে বলে, কি বলবেন বলুন। আর শাশুড়ি রেগে যান, বলেন, তুমি অমন করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো তো আমাকে? সতী বলে, আপনি কি জন্য ডেকেছিলেন তাই বলুন। শাশুড়ি তখন আরও রেগে যান, বলেন,
তোমার কি লঘুগুরু জ্ঞান নেই বৌমা? কার সঙ্গে কেমন করে কথা বলতে হয় তুমি জানো না? আর কি কথা থেকে কি কথা এসে যায়, সামান্য ব্যাপার থেকে একেবারে তুমুল কাণ্ড বেঁধে ওঠে। শাশুড়ি বলেন, বৌমা, তোমার বাবার কাছে যা করতে তা করতে, এখানে ঘোষ বাড়িতে ওসব চলবে না, এই আমি তোমায় বলে রাখলুম। সতী কিছুই বুঝতে পারলে না, বললে, কি চলবে না? দেখো বৌমা, তুমি লেখাপড়া জানা মেয়ে বলে ভেবো না যে আমি মুখ্য মেয়ে মানুষ। সতী বলে, এইসব কথা বলছেন কেন আমাকে আপনি? আমি কি করেছি? আর কেনই বা আমাকে ডাকেন আপনি? আমি কি চোর না ডাকাত? শাশুড়ি বলেন, দেখো বৌমা, আমি এখন পুজোয় বসেছি, আমাকে বিরক্ত করো না, যাও। কিন্তু আপনি তো আমায় ডাকলেন। আবার কথা বলছো? এরপর আর সতী দাঁড়ায় না। শাশুড়ি আবার ডাকেন, বলেন, যেও না বৌমা, শোনো। সতী ফিরে দাঁড়ায়। শাশুড়ি বলেন, ভেবো না বুড়ো মানুষ বলে আমি চোখ কানের মাথা খেয়ে বসে আছি। আমি সব কিছু দেখতে পাই, সব শুনতে পাই। আর তারপর একটু থেমে বলেন, ঝি চাকর বাকরের সঙ্গে অত সলা পরামর্শ ভালো নয়। ওরা হলো গিয়ে ছোট লোক, ওদের সঙ্গে অত কথা বললে ওরা তোমার মাথায় চড়ে বসবে একদিন। সেটা কি তোমার পক্ষে ভালো হবে? সতী খানিক্ষণ শাশুড়ির মুখের দিকে সোজা চেয়ে রইল, তারপর বললে, আর কিছু বলবেন? বলবার আমার অনেক কথাই আছে বৌমা, কিন্তু এখন পুজোয় বসেছি, তাই আর বেশি বলা হলো না। তুমি যাও, তোমার জন্য আমার ধর্মকর্ম সব মাথায় উঠবে দেখছি। এই বলে তিনি আবার পুজোয় মন দেবার চেষ্টা করলেন। সতী তখন একেবারে নিচে নেমে গেছে। সনাতনবাবু নিজে লাইব্রেরি ঘরে পড়ছিলেন। একেবারে ঝড়ের মতন গিয়ে ঢুকল সতী সেই ঘরে। সনাতনবাবু চমকে উঠলেন, বললেন, এসেছ? এই তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? আমার কথা তুমি ভাবো? সনাতনবাবু বললেন, সেই দিন তুমি বলছিলে না কোথাও বেরোতে পাও না, কোথাও যেতে পাও না, তাই ভাবছিলাম তুমিও আমার মতো বই পড়ো না কেন। এই দেখো কি চমৎকার একটা বই। সতী বললে, আচ্ছা তোমরা কি চাও বলো তো? আমি আত্মঘাতী হই? সনাতনবাবুর মুখটা শুকিয়ে গেল। বললেন, আমরা? হ্যাঁ তোমরা। আমি কি বাঘ না ভাল্লুক, চোর না ডাকাত? আমাকে এইভাবে আটকে রেখেছ কেন? তোমাকে আটকে রেখেছি? আমরা? আটকে রাখোনি? জানো না তুমি, চাকর ঝিদের সঙ্গে কথা বলা পর্যন্ত বারণ। আমার জন্য সদর গেটে পর্যন্ত তালা চাবি দেওয়া থাকে। কোথাও চিঠি লিখতে পারবো না। টেলিফোন লাইনটা পর্যন্ত সরিয়ে দরজা বন্ধ করে ভেতরে রাখা হয়েছে। কেন? আমি পালিয়ে যাব বলে? আর আমি যদি পালাইও তোমরা আমাকে ধরে রাখতে পারবে? সে ক্ষমতা আছে তোমাদের? এইসব তুমি কি বলছো? তুমি পালাবে মানে? সতী বললে, আমি যদি মরেই যাই তাতে তোমাদের কি এসে যায়? আমার জন্য তো তোমাদের গায়ে এতটুকু আঁচড় লাগবে না। তোমরা তো তাহলে বাঁচবে। তোমাদের টাকা, তোমাদের নাম, তোমাদের বংশ। ছি, কি যে বলো তুমি। তুমি দেখছি খুব রেগে গেছো। বসো, এইখানটায় বসো, একটু মাথা ঠান্ডা করো। সতী বললে, না, তোমার ঘরে আমি বসতে আসিনি। তা না হয় বসতে নাই বা এলে, তবু যখন এসেছো তখন একটু বসো না। তোমার তো কোনো কাজ নেই এখন। কাজ? কাজ কি তোমরা দিয়েছো আমাকে? এই বাড়ির কোনো কাজে কি আমার হাত দেবার অধিকার আছে? আচ্ছা আচ্ছা, কাজ না হয় নাই করলে, আমিও তো কোনো কাজ করি না। একটু না হয় বসেই রইলে আমার কাছে।
সতী যেন কেমন অবাক হয়ে চেয়ে রইল সনাতনবাবুর মুখের দিকে। বললে, তুমি আজ এই কথা বললে? কেন? আমি তো তোমায় কতবার বলেছি। কি বলেছ? সনাতনবাবু বললেন, বলেছি তো যে তুমিও আমার সঙ্গে লেখাপড়া করো, কত জিনিস জানতে পারবে, কত আনন্দ পাবে। এসো না, একসঙ্গে পড়ি এই বইখানা, ডিক্লাইন অব দ্য ওয়েস্ট। কী সব ভালো ভালো কথা লিখেছে জানো, একবার পড়তে আরম্ভ করলে আর ছাড়তে পারবে না। এই বইখানা প্রথম ছাপা হলো 1918 সালে। সতী বললে, তোমার কাছে এলে কি কেবল এইসব কথাই শুনতে হবে? আর কিছু কথা নেই তোমার? কেন, এইসব কথা তোমার ভালো লাগে না? তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে কি এইসব কথা বলবার জন্য? সনাতনবাবু হতবাক হয়ে চেয়ে রইলেন সতীর দিকে, যেন কিছুই বুঝতে পারলেন না তিনি। সতী বলতে লাগল, তুমি জেগে জেগেও বই পড়বে, ঘুমিয়ে ঘুমিয়েও বই পড়বে, তাহলে কেন তুমি বিয়ে করেছিলে? আর যার মা এমন, তার বিয়ে করাই বা কেন? মার কথা বলছো? তা মা তো অন্যায় কিছু করে না, মা তো তোমার ভালোর জন্যই বলে, মা তো তোমার ভালো চায়। হঠাৎই পেছনে নিঃশব্দে কখন মা এসে দাঁড়িয়েছিলেন। দুজনেই কেউ টের পায়নি। মা বললেন, বৌমা, তুমি কি নালিশ করবার জন্য এসেছো সোনার কাছে? সনাতনবাবু বললেন, না মা, নালিশ করছে না তো, ঠিক নালিশ নয়। থামো তুমি, আমি বৌমাকে বলছি। বৌমা, আমার কথার জবাব দেবে? সতী চুপ করে পাথরের মতো দাঁড়িয়েছিল। এইবার সোজা মুখ তুলে শাশুড়ির দিকে চাইলে, হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শাশুড়ি বললেন, আমার দিকে চেয়ে অমন করে চোখ রাঙাচ্ছ যে বড়? কাকে তুমি চোখ রাঙাচ্ছ শুনি? তোমার চোখ রাঙানিতে আমি ভয় পাবো না বৌমা, আমাকে তুমি তেমন মেয়ে মানুষ পাওনি। এসো, চলে এসো এই ঘর থেকে। আমি তোমাকে বলেছি না, যখন তখন সোনার কাছে আসবে না, যখন তখন বরের সঙ্গে দেখা করা আমি পছন্দ করি না। সতী মাথা নিচু করল, তারপর আস্তে আস্তে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। মা বললেন, দেখলে তো সোনা, বৌমার তেজটা দেখলে তো একবার, কিরকম মাটি মারিয়ে মারিয়ে গেল, তুমি তো নিজের চোখে দেখলে। সনাতনবাবু কথাটা বুঝতে পারলেন না, জিজ্ঞেস করলেন, মাটি মারিয়ে মারিয়ে গেল মানে? মা বললেন, ওকেই তো মাটি মারিয়ে মারিয়ে যাওয়া বলে। তুমি তো সংসারের কিছুই জানলে না, কিছুই দেখলে না, তা এখন সব দেখো। সব দেখবার এখনো অনেক বাকি আছে মা। হঠাৎ যেন বজ্রপাত হলো। শাশুড়ি আর সনাতনবাবু দুজনেই দেখলেন সতী দরজার বাইরে গিয়েও যেন তাদের কথাগুলো এতক্ষণ শুনছিল। সেটা তারা টের পাননি। সতী দরজার সামনে এসে বললে, সব দেখার এখনো অনেক বাকি আছে। কি বললে? বলছি, এখন দেখার হয়েছেটা কি? দেখার এখনো অনেক বাকি আছে। তার মানে? সতী বললে, বলছি, যে সব দেখবে সে একদিন জগৎ দেখবে। তোমার আস্পর্ধা তো কম নয় বৌমা, তুমি আমার মুখের উপর কথা বলো। কিন্তু যাকে বলা সে ততক্ষণে দুমদুম করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। শাশুড়িও পেছন পেছন গেলেন। সিঁড়ির পর বারান্দা, সেই বারান্দার শেষে বাঁ দিকে সতীর ঘর। সতী নিজের ঘরে গিয়ে দরজায় দড়াম করে খিল বন্ধ করে দিয়েছে। শাশুড়িও বউয়ের পেছন পেছন সিঁড়ি দিয়ে উঠে বন্ধ দরজার সামনে গিয়ে খানিক দাঁড়ালেন। তারপর হতাশায় রাগে যেন নিজেকে ছিঁড়ে খেয়ে ফেলবেন বলে মনে হলো। অসহায়ের মতো সেইখানে দাঁড়িয়েই ফুলতে লাগলেন। তার মুখ চোখ যেন বোবা হয়ে গিয়েছে। চিৎকার করে ডাকতে লাগলেন, শম্ভু, শম্ভু!
ও শম্ভু। তারপর তাহলে আজকের মতো এখানেই শেষ করি, আর তারপর কি হলো শুনে নেব আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।